সুচিত্রা ভট্টাচার্য, জন্ম 10ই জানুয়ারি 1950 সাল, বিহারের ভাগলপুরে, মৃত্যু 12ই মে 2015। তিনি যোগমায়া দেবী কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছিলেন। লেখালেখিকেই তিনি পেশা হিসেবে বেছে নেন। যদিও তিনি সরকারি চাকুরি করতেন, কিন্তু সাহিত্যের প্রতি অনুরাগবশত তিনি তার সম্পূর্ণ সময় লেখালেখির প্রতি ব্যয় করার জন্য 2004 সালে চাকরি থেকে ইস্তফা দেন। তিনি তার লেখালেখির জন্য পেয়েছেন কথা পুরস্কার 1997, এরপর সাহিত্য সেতু পুরস্কার, দ্বিজেন্দ্রলাল পুরস্কার, শরৎ পুরস্কার, ভারত নির্মাণ পুরস্কার, মতি নন্দী স্মৃতি পুরস্কার, শৈলজানন্দ স্মৃতি পুরস্কার ইত্যাদি উল্লেখযোগ্য। মিতিন মাসি নামক মহিলা গোয়েন্দা চরিত্রটি তাঁরই সৃষ্টি। তাঁর উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে প্রধানগুলি হল দহন, অলীক সুখ, উড়ো মেঘ, পরবাস, অন্য বসন্ত, পালাবার পথ নেই, নীল ঘূর্ণি আর জল ছবি। আজকে নীল ঘূর্ণি উপন্যাসটির প্রথম পর্ব শোনাব। উপন্যাসটি একটু সময় সাপেক্ষ, প্রতি সপ্তাহে পরবর্তী পর্বগুলো দেওয়া হবে। ধৈর্য ধরে শুনুন, আশা করি ভালো লাগবে। শুরু হচ্ছে প্রথম পরিচ্ছেদ। ঝড়ের গতিতে ডিনার সারছিল দইতা। খাওয়া নয়, গলার্ধকরণ। রুটি ছিঁড়ছে, মুখে তুলছে, জল খাচ্ছে, ঢক ঢক। বিষম লাগলো হঠাৎ। সামলাতে গিয়ে বুক আবার ধরাস। বোধিসত্ত্ব আজ তাড়াতাড়ি চলে যাবেন না তো? ডাইনিং হল এখন টইটুম্বুর। হোস্টেলে ছাত্রীর সংখ্যা প্রায় 200। ইঞ্জিনিয়ারিং, রিসার্চ স্কলার, পিওর সায়েন্স সব মিলিয়ে ঝুলিয়ে। তাদের অন্তত 70 হলে এখন মজুদ। নৈশ আহারের এটাই পিক টাইম। ডজনখানেক টেবিলে ছড়িয়ে ছিটিয়ে বসেছে মেয়েরা। গড়ে উঠেছে ছোট ছোট জোট। ইয়ার মাফিক, সাবজেক্ট মাফিক, কোথাও বা নিছক বন্ধুদের জটলা। দইতার বাঁয়ে সুপর্ণা, ডাইনে মৈত্রেয়ী, ক্লাসমেট, MSc সেকেন্ড ইয়ার ফিজিক্স। উল্টো দিকে রীতা, 1 বছরের জুনিয়র। সুপর্ণা ক্যান্টিন ডিশের খোপ থেকে একটা ডিম তুলে নিয়ে লোফালোফি করছে। এই, এটা কিসের ডিম বলতো? গোল পায়রা, অফকোর্স। আমাদের কার্নিসে যেগুলো দিন রাত বকম বকম করে। মৈত্রেয়ী হি হি করে হেসে উঠল। রীতা বিজ্ঞের মতো বলল, পায়রার ডিম খুব টেস্টফুল হয় কিন্তু। তুই খেয়েছিস? আমি খাবো কেন? বেড়ালগুলো খুব রিলিজ করছে দেখছি, খুব সুন্দর করে খায়। পয়জেনাস নয় তো? সুপর্ণার চোখে ছদ্ম ত্রাস। খেলে পেট খারাপ হবে না? কাম অন সুপু, নাথিং উইল হ্যাপেন। বেড়ালগুলো তো দিব্যি হজম করছে। বেড়াল আর মানুষ মেটাবলিজম সিস্টেম কি এক নাকি রে? পাশের টেবিলে বসা দিল্লির মেয়ে অনুষা চেয়ার হেলিয়ে তাকালো। ये अंडा थोड़ी कब्बू का है, মাস্ট বি অফ চিপকালি, আই বেট। ব্যাস, বিচিত্র সব গবেষণা শুরু হয়ে গেল। রাতের মেনু আজ অতি যাচ্ছে তাই। ওই ছুন্নিগুলো সাইজের ডিমের কারি, যার মশলা একদিকে, ঝোলের নদী আরেকদিকে, সঙ্গে ঘাটা ঘাটা সবজি, সম্ভবত তাতে ফুলকপি আলু আছে, আর এক অজ্ঞাত বস্তুর চাটনি। বস্তুটা তেঁতুলও হতে পারে, আমসত্ত্ব হওয়ারও অসম্ভব নয়। সব কটা পদই সমান বিস্বাদ। এই ক্যাম্পাস টাউনশিপের প্রতিটি পাচকই খারাপ রান্নায় ডক্টরেট। তবে মেয়েদের এসব মোটামুটি জিভে সয়ে গেছে। গুলতানি করতে করতে খেয়ে যায়, কি খায় খেয়াল থাকে না। ডিম নিয়েও গবেষণা এই ভুলে থাকারই একটা অঙ্গ। গোটা হলেই
জোর গজল্লা চলছে। কোথাও টেবিলে ডিম মেটাবলিজম রিলেটিভিটি, কোথাও বা ঐশ্বরিয়া রায়, ক্লিন্টন, মনিকা লিউন্সকি, কোথাও বা সচিন আজহার, সৌরভ, কোথাও সলমান, আমির, শাহরুখ। এই টেবিলে ঝর্নার কলকল, তো ওই টেবিলে ভাঙা রেকর্ডের ঝনঝন। শব্দ বাজছে, বেজেই চলছে। দইতে এসব কিছুই শুনছিল না। সে এখন এক পায় বধির নারী, যার আনমোনা চোখ ঘুরছে ঘরে, কিন্তু দেখছে না কিছুই। হৃৎপিণ্ডে তার এখন এক অবিরাম লাভডোব। হে ঈশ্বর, যেন দেখা পায়, যেন দেখা পায়। কোনো ক্রমে খাওয়া সেরে চেয়ার ছাড়ল দইতা। টেবিল কেতা মেনে সঙ্গীদের উদ্দেশ্যে ঠোঁট নাড়ল। এক্সকিউজ মি, বাই। সুপর্ণা টেরিয়ে তাকালো। ও মা, তুই ছিলি নাকি এতক্ষণ? মৈত্রেয়ীর মুখে বজ্জাতি হাসি, স্বর নিরীহ। তোর টাইম হয়ে গেছে না রে? দইতা কথা বাড়ালো না। চোয়াল ফাঁক করল সামান্য। থালা হাতে এগোলো সিঙ্কের দিকে। এখানে নিজের থালা নিজেকেই ধুতে হয়, নিয়ম। ডাইনিং হল থেকে দইতার বেশ খানিকটা গিয়ে ঘর। হোস্টেলের একেবারে অন্য প্রান্তের দোতলায়। 2 শয্যার কামরা, পরিমিত আসবাব, মাথাপিছু একটা করে খাট, চেয়ার, টেবিল, লোহার। এর বাইরে কিছু লাগলে নিজেরাই ব্যবস্থা করে মেয়েরা। দইতার একটা বেটে মতো ওয়ার্ড্রোব আছে। রুমমেট চিরশ্রী সে ব্যাপারে বিন্দাস। দেয়ালে সে কটা অস্থায়ী হুঁক লাগিয়ে নিয়েছে। ছাড়া পোশাক সেখানেই অবলীলায় ঝুলিয়ে রাখে। ঘরে 2টো আয়নাও আছে, যার যার নিজস্ব। মেয়েরা অন্য মেয়ের আয়নায় নিজের মুখ দেখা পছন্দ করে না। চিরশ্রী এখনও বিছানায় উপর থ্রিলার গিলছে। মেয়েটা রীতিমতো গ্রন্থকীট। সারাক্ষণ তার হাতে হয় সিফ কিটেল ফেইনম্যান, নয় লুডলাম জন লেকার ফ্রেডরিক ফরসাইথ। ডাইনিং হল, কমন রুম, ক্যান্টিন, কোথাও কেউ কখনো তাকে বই ছাড়া দেখেনি। দইতার ক্লাসে সেই ফার্স্ট গার্ল। ঘরে ঢুকেই দইতার সোজা আয়নার সামনে খচাখচ চিরুনি চালাচ্ছে। কাঁধ ছোঁয়া স্টেপ কাট চুলে, মুখে ক্রিম থুপল, গালে নড়াচড়া করছে অস্থির আঙুল। সময় নেই, সময় নেই। আয়না দিয়ে চিরশ্রীকে দেখতে দেখতে বলল, খেতে গেলি না? চিরশ্রী বই থেকে মুখ তুলল না। ছোট 2টো শব্দ এলো, হুম হুম। যা যা, এরপর আর কিচ্ছু জুটবে না। হুম, আমি একটু আসছি, তুই থাকবি তো রুমে? চিরশ্রী পরাং করে ঘাড় ঘোরালো। ভুরুতে ভাঁজ। আজও চললি? দইতা ফিক করে হাসল। আজ দেরি করবো না দেখিস। চিরশ্রীর গোল গাল, চশমা পরা মুখে একটা জন্মগত দিদি দিদি ভাব আছে। বই উল্টে ভাবটাকে একটু প্রকট করল চিরশ্রী। গির্জার পাদ্রীর স্বরে বলল, ইউ আর গোয়িং টু ফার দই। কদ্দূর আর গেছি? টুক করে ঠোঁটে ন্যাচারাল সাইন লিপস্টিক বুলিয়ে নিল দইতা। মাত্র তো লাইব্রেরি থেকে মেন গেট, বড় জোর গেট থেকে বাড়ি। তাই বা যাবি কেন? ভালো লাগে তাই, ইচ্ছে করে তাই। ইচ্ছেটাকে রেজিস্ট কর। পারি না রে। যত সব নেকু নেকু কথা। চিরশ্রী বাবু হয়ে বসল। জানিস, তোকে নিয়ে সবাই হাসাহাসি করে। আই কেয়ার এ ফিগ। আমি কি বিএমের সঙ্গে প্রেম করছি নাকি? আই ডু অ্যাডমায়ার হিম। ওর সঙ্গে আমার কথা বলতে ভালো লাগে। ঝটপট ওয়ার্ড্রোব খুলল, বন্ধ করল দইতা।
দুধ সাদা স্বচ্ছ ওড়না বিছিয়ে নিল তুই কাঁধে, লঘু স্বরে বলল, আর যদি কারুর মনে মনে ইচ্ছে থাকে সেও যেতে পারে। আমি জানি অনেকেরই বিএমের জন্য ফিদা, আমাদের ক্লাসেই পরপর নাম করে যাব। হতে পারে, তবে তোর মতো খুকিপনা কেউ করবে না। চিরশ্রী অভিভাবকের মতো গম্ভীর। দেখ দই, মেঘে মেঘে অনেক বেলা হয়েছে, এই বয়সে আর আইডেল ওয়ার্কশিপ মানায় না। এগুলো হলো টিনেজার সিনড্রোম। দইটা আর তর্কে গেল না। পরনের মেরুন কামিজ ঝটপট ঝাড়লো আলগা হাতে। টেবিল থেকে ছোঁ মেরে একটা বই তুলে নিল। আরেকবার ঘাড় এলিয়ে সোজা হয়ে দেখে নিল নিজের পান পাতা মুখ এক লহমায়, আলোর গতিতে। ভেজানো দরজা হাট করে বেরোতে বেরোতে কথা ছুড়ল, আমি কিন্তু রুম কি নিয়ে বেরোলাম না। হরিণ পায়ে হাঁটছে দইটা। সুছন্দ গতিতে পার হয়ে গেল থার্ড ইয়ার কেমিক্যালের 3 তর্করত যুবতীকে। করিডোরে সুতনুকা আর রাগিনী মৌজ করে সিগারেট খাচ্ছে। জোরে জোরে নিঃশ্বাস টেনে পোড়া তামাকের পুরুষ গন্ধটা বুক ভরে নিল। কমন রুম থেকে ভেসে আসা চাক ভাঙা মৌমাছির ধ্বনি ক্রমশ ক্ষীণ। দইটা এখন খোলা আকাশের নিচে। গেটের সামনে চওড়া পিচ রাস্তা, আইনস্টাইন সরণি। রাস্তাটা ভারী সুন্দর। দুধারে বৃক্ষরাজি চাঁদোয়ার মতো ঢেকে রেখেছে পথ। ফাঁক দিয়ে আকাশ এখন দেখা যায় কি যায় না। এ রাস্তা শুরু হয়েছে ইউনিভার্সিটির মেন গেট থেকে। এ পথেই 60 ছাত্রছাত্রীর হোস্টেল। মেয়েদের হোস্টেল সবার আগে, মেন গেট থেকে বড় জোর 100 গজ দূরে। সবে নভেম্বর পড়েছে, এর মধ্যেই এদিকে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। দইটার মুহূর্তের জন্য মনে হলো একটা চাদর নিলে ভালো হতো। পথ প্রায় নির্জন, বোধহয় ঠান্ডার জন্যই। একটা দুটো সাইকেল হঠাৎ হঠাৎ হুস হাস করে চলে যাচ্ছে পাশ দিয়ে। হোস্টেলের ছেলেরা চলেছে এদিক সেদিক। অনেকটা দূরে পথবাতি জ্বলছে নিয়নের দুদিতে আলো ছায়ার মতো। কুয়াশা নামছিল। মেন গেটের মুখে এসে দইটা ক্ষণিক দাঁড়ালো। রোজই দাঁড়ায়। মুখে যাই বলুক, প্রতিদিন ঠিক এই সময় কোত্থেকে এক দ্বিধা এসে আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরে তাকে। ভারী হয়ে যায় পা। তার এই হ্যাংলার মতো ছুটে যাওয়া দেখে বোধিসত্ত্ব কিছু মনে করেন না তো? দূত, লাইব্রেরিতে তো দইটা যেতেই পারে যে কোনো সময়ে। বোধিসত্ত্ব তার শিক্ষক, তার সঙ্গে দুটো কথা বলতে বলতে ফিরতেই পারে দইটা। এর মধ্যে এত কিন্তু কিসের? আর বোধিসত্ত্ব মজুমদারের মতো একজন বিশ্ববিশ্রুত অধ্যাপকের দইটাকে নিয়ে ভাবতে ভারী বয়েই গেছে। লতাকে নিয়ে মহিরুহ মাথা ঘামায় না, অস্তিত্বই কি টের পায়? আশ্চর্য মানুষের মন। স্বপক্ষে সাজানো একের পর এক যুক্তি যতই অকাট্য হয়ে উঠতে থাকে, ততই এক গোপন কষ্টে ছেয়ে যায় বুক। ওই কষ্টটাই তাড়িয়ে নিয়ে চলে দইটাকে। মেন গেট পেরিয়ে বৃত্তাকার লন, তা পেরিয়ে ক্যান্টিন, তারপর লাইব্রেরি। নিশিতে পাওয়া মানবীর মতোই দইটা ঢুকে পড়ে বিশাল রিডিং রুমে। অজস্র চোখ উপেক্ষা করে ম্যাজেনাইন ফ্লোরে উঠে যায়। সেখানে 60 কিউবিকল, কাঁচ ঘেরা। বাঁ দিকের একদম শেষে খোপটি প্রফেসর বোধিসত্ত্ব মজুমদারের জন্য চিহ্নিত। মহাজগতের জন্মরহস্য নিয়ে জটিল এক অঙ্কের সমুদ্রে ডুবে থাকেন বোধিসত্ত্ব ওই ছোট্ট 6x6 খোপটাই। সামনে বইয়ের স্তূপ, কাগজের পাহাড়, ইন্টারনেটের সংযুক্ত কম্পিউটার, আর মাথার পেছনে এক জোরালো আলো। দইটা কাঁচের এপারে দাঁড়ায়, মুগ্ধ চোখে একটুক্ষণ দেখে ধ্যানমগ্ন তপস্বীকে। আলোটাকে মনে হয় দিব্যজ্যোতি।
বোধিসত্ত্বর শরীর থেকে যেন বিচ্ছুরিত হচ্ছে। তারপর ধীর পায়ে নেমে আসে হলে। শুরু হয় প্রতীক্ষা। আজ দৈতার কপাল ভালো। লন পেরিয়ে ক্যান্টিনের দিকে যেতেই অদূরে বোধিসত্ত্ব, দৈতা স্থানু। ভাগ্যিস চিরশ্রীর সঙ্গে তর্ক বাড়ায়নি। আর 2 মিনিট হলেই বড় বড় পা ফেলে এগিয়ে আসছেন বোধিসত্ত্ব মজুমদার। দীর্ঘ রিজু কাঠামো, গড়ন খানিকটা রোগার দিকেই, মাজা গায়ের রং, চোখে হাই পাওয়ারের চশমা। 56 বছর বয়স, দেখে অবশ্য একটু বেশিই মনে হয় চুলের জন্য। বোধিসত্ত্বর এক মাথা চুল, একদম থপথপে সাদা। মুখে তেমন লালিত্য নেই, বরং বেশ রুক্ষই, কাটা কাটা। শুধু চোখ দুটি ভারী উজ্জ্বল, কুচকুচে কালো চোখের মণি মোটা লেন্সের আড়ালেও অদ্ভুত দীপ্তিময়। সামনে এসে গেছে বোধিসত্ত্ব। দৈতার পাঁজরের নিচে গমকল চালু হয়ে গেল। তালু হঠাৎ শুকিয়ে কাঠ, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। রাস্তা ছেড়ে একটু সরে দাঁড়ালো দৈতা, অস্ফুটে বলল, ফিরছেন স্যার? ক্যান্টিনের বাইরে আলোটা জ্বলছে না, অন্ধকার সামান্য ঘন হয়ে আছে জায়গাটা। বোধিসত্ত্ব থেমে চোখ কুঁচকলেন। ও তুমি এখন লাইব্রেরিতে যাচ্ছ? হ্যাঁ, মানে না, লাইব্রেরি থেকেই ফিরছিলাম স্যার। আপনাকে দেখে। আপনি স্যার আজ একটু তাড়াতাড়ি উঠে পড়লেন না? আর বলো না, কি যেন একটা ওকেশন আছে বাড়িতে, তাই তাড়াতাড়ি ফিরতে বলেছে। বাই দা বাই, কটা বাজে বলো তো ঠিক এখন? 8:10। কবজি চোখের একদম কাছে নিয়ে এলো দৈতা। না না, 8টা বাজে। তাহলে খুব বেশি দেরি হয়নি, কি বলো? আপন মনে হাসলেন বোধিসত্ত্ব। হাতে হাত ঘষছেন। চকোলেট রঙের হাফ স্লিভ সোয়েটার পরে আছেন। শার্টটাও হাফ হাতা, সম্ভবত ঠান্ডা লাগছে। বুক পকেট থেকে সিগারেট বার করে ধরালেন। দেশলাই কাঠি ফেলতে গিয়ে চোখ দৈতার ডান হাতে। ওটা কি বই? দৈতা ফাঁপড়ে পড়ল। ইস, টেবিল থেকে তোলার সময়ে মলাটের রং পর্যন্ত দেখা হয়নি। বই ছাড়া হাতটা ফাঁকা ফাঁকা লাগে, তাই না? চোখ বুজে সে বলে দিল, অ্যাটমিক স্পেকট্রার বই স্যার। কার? লাইব্রেরির। সে তো বুঝেছি, অথর কে? সর্বনাশ, কোনো নাম মনে আসছে না। দৈতা ঢোক গিলে বলল, দেখিনি স্যার নামটা, এমনি উল্টোচ্ছিলাম, মনে হলো ইস্যু করে নিয়ে যায়। ইস্যু কাউন্টার তো সেই 6টায় বন্ধ হয়ে গেছে। তুমি তাহলে অনেকক্ষণ এসেছো? দৈতা ঢক করে ঘাড় নেড়ে দিল। তোমাদের ডিনার টাইম হয়ে গেছে না? না খেয়ে লাইব্রেরিতে বসেছিলে? এইসব অতি তুচ্ছ জিজ্ঞাসাও বোধিসত্ত্ব মজুমদারের মাথায় আসে। মুগ্ধ দৈতা তড়িঘড়ি মিথ্যে বলে দিল, বিকেলে এক বন্ধু খুব খাইয়েছে, খিদে হয়নি। ও। প্রশ্ন শেষ। চুপচাপ হাঁটছেন বোধিসত্ত্ব। নিঃশব্দে ছড়িয়ে দিচ্ছেন সিগারেটের ধোঁয়া। তামাক পোড়ার প্রিয় গন্ধটা নিঃশ্বাসে মিশিয়ে নিচ্ছিল দৈতা। বোধিসত্ত্বর ওই লম্বা লম্বা পায়ে হাঁটা, বচ্চন ভয়েস, হঠাৎ হঠাৎ দমকা হাসি, হঠাৎ হঠাৎ আত্মমগ্ন হয়ে যাওয়া, সবই দৈতার কেন যে এত ভালো লাগে। এমনকি ওই সিগারেট টানার উদাস ভঙ্গিটাও। অধ্যাপকের বাংলো আইনস্টাইন সরণির দিকে নয়, মেন গেটের সামনে দিয়ে একটা আড়াআড়ি রাস্তা ক্যাম্পাস পেরিয়ে চলে গেছে শহরের অভিমুখে। ওই পথে 0.5 কিলোমিটার টাক এগোলে পরপর শিক্ষকদের বাসস্থান। প্রথমে লেকচারারদের ফ্ল্যাট, তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের কটেজ, তার উপরে প্রফেসরদের বাংলো। প্রফেসরদের প্রায় সকলেরই নিজস্ব বাহন আছে। দূরত্বের জন্য
কারুর তেমন অসুবিধে হয় না। বোধিসত্ত্বরই শুধু হেঁটে যাতায়াত করেন গাড়ি থাকার সত্ত্বেও। মেন গেট পেরিয়ে ডান দিকে ঘুরল বোধিসত্ত্ব। ঠিক আছে দৈতা, তাহলে চলি। দৈতার মন আনচান করে উঠল। এত তাড়াতাড়ি সঙ্গচ্যুত হবে সে? হোস্টেলে যে ভারী বিবর্ণ লাগবে এখন। বেশিরভাগ দিন এখান থেকে বিদায় নিতে হয় তাকে। বোধিসত্ত্বের বাড়ি পর্যন্ত গেছে সে কালে ভদ্রে। আজও বাড়ি পর্যন্ত যেতে পারে। এখনও তেমন কিছুই রাত হয়নি। অন্যদিন বোধিসত্ত্ব ওঠেন 9টার পর। দৈতা মরিয়া স্বরে বলল, কাল স্যার আপনি ডিসকাশনটা কিন্তু শেষ করেননি। দেখিনি স্যার নামটা, এমনি উল্টোচ্ছিলাম, মনে হলো ইস্যু করে নিয়ে যায়। ইস্যু কাউন্টার তো সেই 6টায় বন্ধ হয়ে গেছে। তুমি তাহলে অনেকক্ষণ এসেছো? দৈতা ঢক করে ঘাড় নেড়ে দিল। তোমাদের ডিনার টাইম হয়ে গেছে না? না খেয়ে লাইব্রেরিতে বসেছিলে? এইসব অতি তুচ্ছ জিজ্ঞাসাও বোধিসত্ত্ব মজুমদারের মাথায় আসে। মুগ্ধ দৈতা তড়িঘড়ি মিথ্যে বলে দিল, বিকেলে এক বন্ধু খুব খাইয়েছে, খিদে হয়নি। ও, প্রশ্ন শেষ। চুপচাপ হাঁটছেন বোধিসত্ত্ব। নিঃশব্দে ছড়িয়ে দিচ্ছেন সিগারেটের ধোঁয়া। তামাক পোড়ার প্রিয় গন্ধটা নিঃশ্বাসে মিশিয়ে নিচ্ছিল দৈতা। বোধিসত্ত্বর ওই লম্বা লম্বা পায়ে হাঁটা, বচ্চন ভয়েস, হঠাৎ হঠাৎ দমকা হাসি, হঠাৎ হঠাৎ আত্মমগ্ন হয়ে যাওয়া, সবই দৈতার কেন যে এত ভালো লাগে। এমনকি ওই সিগারেট টানার উদাস ভঙ্গিটাও। অধ্যাপকের বাংলো আইনস্টাইন সরণির দিকে নয়। মেন গেটের সামনে দিয়ে একটা আড়াআড়ি রাস্তা ক্যাম্পাস পেরিয়ে চলে গেছে শহরের অভিমুখে। ওই পথে আধ কিলোমিটার টাক এগোলে পরপর শিক্ষকদের বাসস্থান। প্রথমে লেকচারারদের ফ্ল্যাট, তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের কটেজ, তার উপরে প্রফেসরদের বাংলো। প্রফেসরদের প্রায় সকলেরই নিজস্ব বাহন আছে। দূরত্বের জন্য কারুর তেমন অসুবিধে হয় না। বোধিসত্ত্বরই শুধু হেঁটে যাতায়াত করেন গাড়ি থাকার সত্ত্বেও। মেন গেট পেরিয়ে ডান দিকে ঘুরল বোধিসত্ত্ব। ঠিক আছে দৈতা, তাহলে চলি। দৈতার মন আনচান করে উঠল। এত তাড়াতাড়ি সঙ্গচ্যুত হবে সে? হোস্টেলে যে ভারী বিবর্ণ লাগবে এখন। বেশিরভাগ দিন এখান থেকে বিদায় নিতে হয় তাকে। বোধিসত্ত্বের বাড়ি পর্যন্ত গেছে সে কালে ভদ্রে। আজও বাড়ি পর্যন্ত যেতে পারে। এখনও তেমন কিছুই রাত হয়নি। অন্যদিন বোধিসত্ত্ব ওঠেন 9টার পর। দৈতা মরিয়া স্বরে বলল, কাল স্যার আপনি ডিসকাশনটা কিন্তু শেষ করেননি। কী ব্যাপারে বলো তো? ওই যে স্যার আপনি বলছিলেন না, এই সৌরজগৎ ক্রমশ এক গ্রেটার ডিসঅর্ডারের দিকে এগোচ্ছে, এনট্রপি বাড়ছে, ইউনিভার্সটা ক্রমশ এক্সপ্যান্ড করছে। ও হ্যাঁ। বোধিসত্ত্বকে মুহূর্তের জন্য চিন্তিত দেখালো। কিন্তু ও নিয়ে তো কথা বলতে গেলে অনেক টাইম লাগবে। তোমার দেরি হবে, আমারও তাড়া আছে। চলুন না স্যার, হাঁটতে হাঁটতেই শুনি। যাবে এখন ওদিকে? একা একা অনেকটা পথ ফিরতে হবে কিন্তু। ক্যাম্পাসের মধ্যে তো স্যার অসুবিধার কি আছে? আমরা তো কত দিন রাত 12টা-1টার সময়ও হাঁটতে বেরোই। তাই বুঝি? উদাত্ত হাসিতে অঘ্রাণের রাত দুলে দুলে উঠছে। একটু দূরের ছায়া ছায়া কুয়াশা সহসা যেন ফিকে হয়ে গেল। 4-5টা ছেলে মেয়ে লাইব্রেরি থেকে কথা বলতে বলতে ফিরছে। গতি মন্থর করে ঘুরে ঘুরে তাকাচ্ছে এদিকে। বোধিসত্ত্বকে এই বিশ্ববিদ্যালয়ের সকলেই যে মুখে সম্ভ্রম আর বিস্ময়। এক ঝলক ছেলে মেয়েগুলোকে দেখে নিয়েই দৈতা মুখ ঘুরিয়ে নিল। দেখুক দেখুক, যত খুশি দেখুক। বোধিসত্ত্ব
স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পা ফেলছেন, দ্রুত গতিতে। তাল মিলিয়ে চলতে অসুবিধা হচ্ছিল দইতার। প্রায় ছুটতে হচ্ছে তাকে, হাঁপাচ্ছে অল্প অল্প। বোধিসত্ত্বর খেয়ালই নেই। যেতে যেতে বললেন, হ্যাঁ, কাল যেন কোথায় শেষ করেছিলাম? জগৎ সৃষ্টিতে বিশৃঙ্খলার ভূমিকা, আবার সেই বিশৃঙ্খলার মধ্যেও কিভাবে নিয়ম লুকিয়ে থাকে। হ্যাঁ, কারেক্ট কারেক্ট। বোধিসত্ত্ব মাথা ঝাঁকালো। ওপরে মেঘহীন আকাশ তারায় তারায় খচিত। সেদিকে একবার চোখ তুলে দেখে নিল। তারপর হঠাৎই বলল, তুমি ঈশ্বরে বিশ্বাস করো? ঈশ্বর? প্রশ্নটা ঠিক বুঝতে পারল না দইতা। হ্যাঁ, ঈশ্বর, ভগবান, আল্লাহ, গড, জিহোবা, যাকে আমরা ইমাজিন করি অ্যাজ ক্রিয়েটার অফ দিস ইউনিভার্স। উপনিষদের ভাষায় যাকে বলে ব্রহ্ম। বাই দ্য ওয়ে, তুমি উপনিষদ পড়েছ? না স্যার। মানে তুমি ঈশ্বরে বিশ্বাসী নও? কি বললে বোধিসত্ত্ব মজুমদার খুশি হবে বুঝতে পারছিল না দইতা। এসব প্রশ্নের মাথা মুন্ডুই বা কি? আমতা আমতা করে বলল, তা তা ঠিক নয় স্যার, বিশ্বাস করি। আমি পরীক্ষার আগে থানে পয়সা ছড়াই বিশ্বাসের কথা বলছি না। আর ইউ আ বিলিভার? তোমার কি মনে হয় সৃষ্টির পেছনে এক আদিম মহাশক্তি কাজ করছে? এজলেস, টাইমলেস, লিমিটলেস এক এনার্জি। কোনো একটা পয়েন্ট থেকে সে একটা সুইচ অন করছে, অ্যান্ড আফটার দ্যাট এভরিথিং ইজ গোয়িং অন। শব্দগুলো দইতার কানে অনুরণিত হচ্ছিল। আবিষ্টের মতো সে বলল, হ্যাঁ, মাঝে মাঝে এরকম মনে হয় বটে। হয়? বোধিসত্ত্ব শিশুর মতো খুশি। মনে হয় তোমার? হয়? বাহ বাহ, তুমি তাহলে ব্যাপারটা ফিল করতে পারবে। বলেই সহসা চুপ, যেন নীরবতা দিয়েই অনুভব করতে চাইছেন কিছু। উদ্দাম গতিতে একসঙ্গে 10-12টা সাইকেল চলে গেল পাশ দিয়ে। উচ্চস্বরে কথা বলছে আরোহীরা। পরের সেমিস্টারের মাস 3 বাকি আছে। ইউনিভার্সিটির ছেলেরা এখন কিছুটা ঝাড়া হাত পা। সিনেমা, রেস্টুরেন্টে বিনোদন খুঁজতে খুঁজতে ছুটছে শহরে। তাদের তুরিয়ান কনভয়টা নৈশব্দের সুর কেটে দিল। বোধিসত্ত্ব যেন ঈষৎ বিরক্ত। আবার সিগারেট ধরিয়েছেন। দইতা মৃদু স্বরে বলল, তারপর স্যার? হ্যাঁ, যা বলছিলাম, তুমি রিলিজিয়াস গডকে ভেবো না, ক্রিয়েটার গডকে ভাবো। সৃষ্টির নিয়মটা কি অদ্ভুত, তাই না? সূর্য যদি একটু দূরে থাকে, পৃথিবী বরফ হয়ে যাবে। একটু সামনে থাকলে দাউ দাউ করে চলে যাবে। অর্থাৎ সূর্য ইজ ইন এ প্রপার পজিশন। সেই সূর্যের আবার ক্ষয় হচ্ছে, কিন্তু ক্ষয়ের রেটটা এমনই মাপা যে পৃথিবী মিলিয়ে গ্রহদের এই পরিবারটা পুরোপুরি মোটামুটিভাবে ঠিকই আছে। এই ব্যালেন্সটা যে করেছে সে কি একজন ম্যাজিশিয়ান নয়? আর আমার প্রশ্ন ঠিক ওইখানেই, জাদুকর এইভাবে গড়লই বা কেন? আর কীভাবে গড়া যেত? আদৌ কি অন্য কোনোভাবে গড়া যেত? আকাশ পানে তর্জনী তুলে বোধিসত্ত্ব আবার বললেন, পারতো না। এই মহাজগতে কোনো চান্স ফ্যাক্টর নেই। যা ঘটেছে সবই অবভিয়াস। ঈশ্বর বা ম্যাজিশিয়ানটা একটা হাত পা বাঁধা পুতুল মাত্র। গোটা সৃষ্টি এমন এক অঙ্ক যার একটাই মাত্র সলিউশন ছিল। কথাগুলো দইতার পুরোপুরি বোধগম্য হচ্ছিল না। সে রিলেটিভিটির তত্ত্ব পড়েছে। মহাশূন্যের দূরত্ব আর সময়ের হ্রাস বৃদ্ধির কথাও তার অজানা নয়। সৃষ্টি রহস্যের সঙ্গে কাল
আর মহাশূন্য যে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এও তার জ্ঞানের পরিধির মধ্যে পড়ে। কিন্তু স্যার যেন তার থেকেও দুরূহ অন্য কিছু বোঝাতে চান। তবে তার মাথায় ঢুকুক আর না ঢুকুক, মহাবিষ্টের মতো শুনছিল দইতা। হঠাৎ আবিষ্কার করলো বোধিসত্ত্বর বাংলো এসে গেছে। এত তাড়াতাড়ি পথ ফুরিয়ে গেল। বোধিসত্ত্বর বাংলোর সামনে অনেকটা বাগান, ঢোকার মুখে লোহার গেট। মহাজাগতির ঘোর নিয়েই গেটের দিকে এগোলেন বোধিসত্ত্ব। ঘোরের মধ্যেই হাত রেখেছেন গেটে। দইতা দাঁড়িয়ে পড়ল। এবার আমি যাই স্যার। যাবে? ও, এসো। গেটের আংটা খুলে কয়েক পা এগিয়েও বোধিসত্ত্ব ঘুরে এলেন। হালকাভাবে বললেন, তোমাদের মেয়েদের কি ঠান্ডা লাগে না? কেন স্যার? সন্ধেবেলা বেরোলে গায়ে গরম কিছু একটা দিও। এ সময়ে ঠান্ডা লেগে গেলে অসুখে পড়ে যাবে। নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না দইতার। যে মানুষ বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে অঙ্ক কষতে ভালোবাসে, তার চোখেই সামান্য কিছুও ধরা পড়েছে। বোধিসত্ত্ব আবারও বলল, সাবধানে যেও, রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে। দইতা তবুও দাঁড়িয়ে রইল 2-4 সেকেন্ড। সিঁড়ি ভেঙে বারান্দায় উঠে গেলেন বোধিসত্ত্ব। এবার পায়ে পায়ে ফিরছে দইতা। শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ, রোমে রোমে হর্ষ জাগছে। বোধিসত্ত্ব কোনো দিন তার সঙ্গে এত কথা বলেনি। হোস্টেলে ফিরেই আচ্ছন্ন ভাব কেটে গেল। করিডোরে রীতা। তাকে দেখে রীতা তড়িৎ পায়ে এগিয়ে এলো। কোথায় কোথায় চলে বেড়াচ্ছিস? তোর একটা ফোন এসেছিল। দইতা অবাক গলায় বলল, আমার? হ্যাঁ, কলকাতা থেকে রঘুদা ধরেছিল, খুঁজছিল তোকে। সঙ্গে সঙ্গে ঘরে ফেরা হলো না দইতার। পা চালিয়ে ওয়ার্ডেন অফিসে এলো। রঘুনাথ দত্ত এই অফিসেরই ক্লার্ক। আসে সন্ধেই, থাকে 9টা 9:30 অবধি। অজস্র টুকটাক কাজ থাকে হোস্টেলের। সারে সেগুলো। আজ খটাখট টাইপ করছে, সম্ভবত কারোর কোনো রিসার্চ পেপার। এই কাজে রঘুদত্তর কিছু উপরি ইনকাম হয়। দইতাকে দেখেই রঘু বলল, তোমার বাবা এক্ষুনি তোমাকে একবার ফোন করতে বলেছেন। তো কোনো মানে হয়? নির্ঘাত নাইরোবি থেকে কাকা এসে গেছে। শনিবার থেকে যেতে বলবে বাবা। কত কি করবে ভেবেছিল এই শনি রোববারে, সব এখন মাথায় উঠল। বেজার মুখে খাতায় ফোন নাম্বারটা এন্ট্রি করে ডায়াল ঘোরালো দইতা। বাবা নয়, মা ফোন ধরেছে। উচ্ছ্বাস ভরা গলা কলকল করছে। দইতাও হেসে কথা শুরু করলো। রিসিভার যখন রাখলো, মুখ ছাইয়ের মতো সাদা। কাকা আসেনি। বিয়ে ঠিক হয়েছে দইতার, দামি লোভনীয় সুপাত্র। দ্বিতীয় পরিচ্ছেদ। ডোরবেলের আওয়াজে পলকের জন্য উজ্জ্বল হয়ে উঠেছিল রাখির মুখ। পলকে ভুল ভাঙল। শব্দটা পরিচিত বটে, কিন্তু সে নয়। বাবুয়া কখনো একবারের বেশি বেল বাজায় না। সেই ধ্বনির রেশও অনেকক্ষণ লেগে থাকে বাতাসে। এ ঘণ্টি গৃহস্বামীর। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে রাখি বারান্দার আলো জ্বালল। দরজা খুলল অভ্যস্ত নিয়মে। বোধিসত্ত্ব ঢুকে যাওয়ার পরও একটুক্ষণ দাঁড়িয়ে রইল দরজায়। তারপর ছিটকিনি তুলে ফিরেছে ঘরে মন্থর পায়ে। বোধিসত্ত্ব সোজা স্টাডি রুমে গেছে। বইপত্র টেবিলে রেখে বাইরে এলো। সোয়েটার খুলতে খুলতে বলল, আজ কিন্তু আমি দেরি করিনি। তোমার কথা মতো তাড়াতাড়ি বাড়ি ফিরেছি। রাখি সোয়েটারটা হাতে নিল। আনমনেই বলল, কিন্তু অকেশনটা কি?
স্বামীর চোখের দিকে তাকালো রাখি। তোমার মনে নেই? কি বলো তো? আজ কত তারিখ? আজ আজ তো 6th নভেম্বর। বলেই ভুরু কোঁচকালো বোধিসত্ত্ব। পরক্ষণেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি। ও, আজ তো বাবুয়ার জন্মদিন। তাই তো। কই, বাবুয়া কোথায়? এসেছে? না। রাখি দুদিকে মাথা নাড়ল। কাল অত করে ফোনে বলে দিলাম একবার আসতে। দেখো, হয়তো কোনো কাজে টাজে আটকা পড়েছে। মিড উইক ক্লাস টাস থাকে, কিংবা হয়তো দেখো বন্ধুদের সঙ্গে কোনো বার্থডে পার্টি করছে। বন্ধু বান্ধব নিয়ে হৈ হৈ করবে বাবুয়া? অসম্ভব। বাবুয়া অমন ধারার হলে কি রাখির ভাবনা ছিল? ছেলেকে হাতের তালুর মতো চেনে রাখি। ছেলে তার ঘোরতর অমিশুক, ঘরকুনো, সেই ছোট্টটি থেকেই। হয় বইয়ে মুখ গুজে আছে, নয় ঘরেই খুটুর খাটুর করছে, বড়জোর বাগানে গাছপালা নাড়াচাড়া। তাও এখানে স্কুলে পড়ার সময়ে এক আধটা সঙ্গী সাথী ছিল। এই ক্যাম্পাসের প্রফেসর লেকচারারদের ছেলে নয়, টাউনের ছোটকু, পার্থ, আরও কী সব নাম। কালে ভদ্রে তারা আসতো বাড়িতে। মাধ্যমিকের পর তারাও যেন ক্রমশ উবে গেল। আশা ছিল কলকাতায় পড়তে গিয়ে হয়তো বদলাবে ছেলে। হা হতসি, আরও গুটিয়ে গেল বাউয়া। আরও শ্বশুর শাশুড়ির অনবরত এক অভিযোগ, ছেলেকে কি মানুষ করেছ বৌমা? দিনান্তে বুড়ো বুড়ির সঙ্গে যে দুটো কথা বলতেও ছেলের প্রাণ চায় না। শান্ত আর দীপালি তো শুধু হাত উল্টোই। স্ট্রেঞ্জ ক্রিচার। একদিন কলকাতায় রইল, রোজ সেম রুটিন। বাড়ি আর কলেজ, কলেজ আর বাড়ি। নো সিনেমা, নো কফি হাউস, নো এন্টারটেনমেন্ট। কি করে এই বয়সের একটা ছেলে সারভাইভ করে আছে বৌদি? আর জুলি মিলি তো হেসেই সারা। দাদা ভাই অতক্ষণ ঘুম ঘুম গলায় কথা বলে কেন গো জেমা? 7 বার ডাকলেও একবার সাড়া পাওয়া যায়। সে কিনা আজ পার্টি করছে। কি আকাশ কুসুম কল্পনা! কলকাতায় কি একটা বন্ধু হয়েছে বাবু? আর রাখির বুকটা চিনচিন করে উঠল। বোধিসত্ত্ব কত কম চিনেছে ছেলেটাকে। হয়তো এটাই স্বাভাবিক। যে মানুষ লক্ষ কোটি আলোকবর্ষ দূরের গ্রহ নক্ষত্রের অবস্থায় গণনায় মগ্ন, 2 বিঘে দূরের প্রাণীকে কি চোখে পড়ে তার? রাখি তার মুখ ফুটে কিছু বলল না। বেডরুম থেকে ধোপদুরস্ত পাজামা পাঞ্জাবি এনে রাখলো বাথরুমে। সেখান থেকে গলা ওঠালো, গিজার অন করে দেব? বোধিসত্ত্বর সোফায় চিঠিপত্র ঘাঁটতে বসে গেছে। তার বেশিরভাগ চিঠি ইউনিভার্সিটির ঠিকানায় আসে। বাড়িরগুলো প্রায় সবই ব্যক্তিগত, হয় কোনো প্রিয় ছাত্রছাত্রীর, নয় কোনো বন্ধু সতীর্থ বা আত্মীয় স্বজনের। একটা এয়ারমেল ছিঁড়তে ছিঁড়তে বোধিসত্ত্ব অন্যমনস্ক স্বরে বলল, গিজার কেন? জল বেশ কনকন করছে, গরম জলে হাত মুখ ধোয়াই তো ভালো। দাও, চালিয়ে দাও, তবে 2-3 মিনিটের বেশি নয়। জল একটু উষ্ণ হলেই বন্ধ করে দেবে। বাথরুম থেকে বেরোতে গিয়েও থমকালো রাখি। সোপ কেসে সাবান নেই। এক্ষুনি এসে হাঁকডাক শুরু করবে বোধিসত্ত্ব। কাবার্ড খুলে গ্লিসারিন সাবান বার করে রাখলো একটা। বাথরুমের দরজার সামনে রাবারের চটিটি সাজালো। শাল এনে ভাঁজ করে ঝুলিয়ে দিল সোফার কাঁধে। সেন্টার টেবিলে এগিয়ে দিল পরিচ্ছন্ন ছাইদান। বোধিসত্ত্বর সব কিছুই ঠিক ঠিক সময়ে ঠিক ঠিক জায়গায় জুগিয়ে যেতে হয়, না হলে বিরক্ত হয় মানুষটা। সে দাড়ি কামানোর ব্রাশই হোক
কি চিরুনি কিংবা রুমাল বা মোজা। আরও কত যে ফরমাইশ আছে, কোনোটা নীরব, কোনোটা উচ্চকিত। ঘন্টায় ঘন্টায় চা, কফি, খাবার টেবিলে মাপ মতো গরম তরকারি, পড়ার টেবিলে লাইটার, সিগারেট, পায়ের কাছে ওয়েস্ট পেপার বাস্কেট। শরীরের চাহিদা মতো রাখির জেগে থাকা বা ঘুমিয়ে পড়া। তার সব কাজেই রাখি অতি নিপুণা, কিছুটা অভ্যেসে, কিছুটা ভালোবাসায়, আর অনেকটাই শ্রদ্ধায়। তার দীর্ঘ 24 বছরের সুখী বিবাহিত জীবন তাকে অনেক কিছুই শিখিয়েছে। সে জানে সে একটা হেজিবেজি লোকের বউ নয়। রাখি মজুমদার এক বিশাল মাপের মানুষ, বোধিসত্ত্ব মজুমদারের সৌভাগ্যবতী স্ত্রী। এই মানুষটার সেবা করার মানে ধন্য হয়ে যাওয়া। দুনিয়ার কটা মেয়ের এমন কপাল হয়? তবে হ্যাঁ, সেও এখন আর কচি খুকিটি নেই। মেঘে মেঘে তারও বেলা বেড়েছে। সামনের মার্চে সে হবে পুরো 50। শরীরে নিয়মমাফিক আদি ব্যাধি দেখা গেছে। মাথা জ্বালা করে, কোমর হাঁটুতে ব্যথা, অল্পতেই হাঁপ ধরে, ক্লান্তি আসে। তাও ভাগ্যিস প্রেশার সুগার নেই। তার তন্নি শ্যামশিখর দর্শনা চেহারাও এখন বেশ ভারীর দিকে। বোধিসত্ত্বর মতো পুরো চুল সাদা না হলেও তার মাথায় এলোমেলো রুপোলি দাগ। কিছুকাল আগেও সংসারের কাজকর্ম একা হাতে সারত রাখি। ঠিকে লোক ছিল, ঘর মুছত, বাসন মাজত, কাপড় কাচত, ব্যাস ওইটুকুই। ইদানিং রাখি একটা সব সময়ের লোক রেখেছে, রূপচাঁদ, স্থানীয় আদিবাসী, বছর 15 বয়স, ঘরদোরও ঝাড়ে, রান্না বান্নায় সাহায্য করে, আবার দরকার হলে বাগানে গিয়েও নিড়েন দেয়। ছেলেটার সব থেকে বড় গুণ, কথা বলে কম। এ বাড়ির মানুষরা স্বল্পভাষী, সে এখানে দিব্যি খাপ খেয়ে গেছে। বোধিসত্ত্ব বেরিয়েছে বাথরুম থেকে। রূপচাঁদকে খাবার দাবার গরম করতে বলে রাখি ডাইনিং টেবিলে এসে বসল। রাতে বোধিসত্ত্ব খুব বেশি কিছু খায় না। রূপচাঁদের হাতে গরম গরম খানতিনেক রুটি, সবজি, স্যালাড আর মুরগি মাটন থাকলে এক আধ টুকরো। আজ অনেক পদ। টাউন থেকে বড় বড় গলদা চিংড়ি এনেছিল রূপচাঁদ। তার মালাইকারি, কষা মাটন, কপির রোস্ট, ফ্রায়েড রাইস, এছাড়াও আছে পায়েস, পুডিং। রূপচাঁদ সবই সাজিয়ে দিয়ে টেবিল থেকে গেল। খেতে বসে আবার বুঝি ছেলের কথা একবার মনে পড়ল বোধিসত্ত্বর। কোলে ন্যাপকিন বিছোতে বিছোতে বলল, এত কিছু রাঁধলে যে? বাবুয়া এলো না, খবর নিয়েছ? ঠিক এই মুহূর্তে বাবু আর প্রসঙ্গ ভালো লাগছিল না রাখির। আলগাভাবে বলল, নেব। খেয়ে উঠেই ফোন করো, একটা উইশ করে দাও। রাখির গলায় সামান্য ঝাঁজ এসে গেল। সে তো তুমিও করতে পারো। ঠিক তো, আমিও তো পারি, এখনই করছি। এই মানুষটার ওপর রাগ করা যায়? ঝাঁজ ফুলে হেসে ফেলল রাখি। যেভাবে ফোনের দিকে দৌড়চ্ছে, কে বলবে ওই মানুষটাই এক মহাপণ্ডিত? শিশু শিশু, একেবারে আধভোলা শিশু। মিনিট 2-3 মধ্যে ঘুরে এলো বোধিসত্ত্ব। মুখ তার বেচার। তো কলকাতার লাইনই পাওয়া যাচ্ছে না। রাখির মুখে হাসি। তোমার উঠলো বাই তো কটক যাই, একটু পরে করো, আগে ধীরে সুস্থে খেয়ে নাও তো। তখন যদি বাবুয়া ঘুমিয়ে পড়ে? বাবু আর অত ছোটটি নেই, বুঝলে, 9টা বাজলেই আর ঘুমিয়ে পড়ে না মশাই। রাখি রঙ্গ করার মতো করে বলল, সে এখন অনেক রাত অবধি জেগে পড়ে। হ্যাঁ হ্যাঁ, বাবা বলছিল বটে। পড়ে তো ইংরেজি, ওতে অত পড়ার কি আছে, আর রাত জাগারই বা কি আছে? ও, তোমার ফিজিক্সই বুঝি একমাত্র সাবজেক্ট? ইংলিশ অনার্স কি তুড়ি মেরে পাশ করা যায়? ওতেও কাঁড়ি কাঁড়ি নোটস তৈরি করতে হয়,
মেমোরাইজ করতে হয়। তা হবে। আমি তো শুনেছি লিটারেচারের লোকে প্রাণের আনন্দে পড়ে। আর তোমার ছেলেকে বলো শেক্সপিয়ারটা তার থেকে আমার ভালো করে পড়া আছে। আর এলিয়টও চাইলে ছুটি ছাটায় এসে আমার কাছে নোট নিয়ে যেতে পারে। মোটামুটি কাজ চালানোর মতো করে দেবো এবং পরীক্ষায় পাশ করে যাবে। রাখি জানে কথাগুলো বর্ণে বর্ণে সত্যি। ফিজিক্সের নীরস তত্ত্ব আলোচনার মাঝে কি অবলীলায় না সাহিত্য থেকে উদ্ধৃতি দেয় বোধিসত্ত্ব। যেন উদ্ধৃতিও নয়, ঠোঁটের ডগায় চলে আসা শব্দগুলো স্বতঃস্ফূর্তভাবে বেরোচ্ছে। সেলি, কিটস, বাইরন, শেক্সপিয়ার, হুইটম্যান, এলিয়ট, রিলকে, রবীন্দ্রনাথ, বেদ, উপনিষদ, কি না গুলে খেয়েছে মানুষটা। যখন ক্লাসেও লেকচার দেয় বোধিসত্ত্ব, ছেলেমেয়েরা নাকি মন্ত্রমুগ্ধ হয়ে থাকে। তবে রাখি এও জানে বাবুয়া মরে গেলেও বাবার কাছে পড়বে না। যদি কণামাত্র সে ইচ্ছে থাকতো তাহলে মাধ্যমিকে অত ভালো রেজাল্ট করার পরও হায়ার সেকেন্ডারিতে আর্টস নিত না ছেলেটা। প্রসঙ্গটা ঘোরাতে চাইল রাখি। স্বামীর প্লেটে 1 চামচ ফ্রায়েড রাইস তুলে দিয়ে বলল, তোমার ছাত্রছাত্রীরা তোমার কাছে পড়ার জন্য পাগল হতে পারে, কিন্তু তোমার ছেলের পছন্দ নাও হতে পারে তোমার পড়ানো। ঠিক, বাবারা ইউজুয়ালি ভালো টিচার হয় না। ছেলের সামান্য ভুলভ্রান্তি দেখলে তো বাবারা তাড়াতাড়ি পেশেন্স লুজ করে দেবে। সেটা ছেলের পক্ষে ভালো নয়, বাবার পক্ষেও না। বোধিসত্ত্বর হাসিতে কি ছেলের প্রতি কোনো অভিমান লুকিয়ে আছে, নাকি এ শুধু আত্মাভিমান, অহংবোধ? রাখির মনে আছে বাবুয়া যখন একদম নিচু ক্লাসে ছেলেকে নিয়ে মাঝে মাঝে অঙ্ক বসাতে বসত বোধিসত্ত্ব। খেয়াল, একই অঙ্ক দুভাবে করে দেখাচ্ছে ছেলেকে, 3 ভাবে, 4 ভাবে, 5 ভাবে। ছেলেকে বলছে, এবার তুই কর দেখি। ছেলে হয়তো 2 ভাবে করলো, কি মেরে কেটে 3 ভাবে। একই রকম হা হা করে হেসে উঠত বোধিসত্ত্ব। তারপর থেকেই ছেলে বাবার থেকে শতহস্ত দূরে, অন্তত অঙ্ক কষার সময়ে। নিজেও তো আর ছেলের দিকে এগোয়নি বোধিসত্ত্ব, হয়তো উৎসাহটাই মরে গিয়েছিল। তখন থেকেই কি বাপ ছেলের দ্বন্দ্বের শুরু? কে জানে। হয়তো বাবুয়া ছেলে না হয়ে মেয়ে হলে এত সব সূক্ষ্ম মান অভিমানের খেলা চলতো না। ভাবতে গিয়ে মুখ থেকে বেরিয়ে গেল কথাটা। তোমার একটা মেয়ে থাকলে ভালো হতো। কেন? এমনি মনে হলো। রাখি হাসার চেষ্টা করলো। আচ্ছা ওই মেয়েটা কে গো? আচ্ছা ওই মেয়েটা কে গো? কোন মেয়েটা বলো তো? ওই যে মেয়েটা তোমার সঙ্গে গেট পর্যন্ত এলো। ও, দইতা। ও তো এমএসসি ফাইনাল ইয়ার। দইতা, দইতা নামটা বারবার উচ্চারণ করলো রাখি। ভারী সুন্দর নাম। খুব সুন্দর নামটা না? হ্যাঁ, একটু আনকমন। মেয়েটা আরও একদিন তোমার সঙ্গে এসেছিল না? ও তো রোজই আসে। রোজ? কই দেখি না তো। এত দূর আসে না। লাইব্রেরি থেকে বেরিয়ে ওই 2-4 পা হয়তো সঙ্গে এলো, তারপর হোস্টেলে ফিরে যায়। আমার কাজের ব্যাপারে খুব কৌতূহল, খুঁটিয়ে খুঁটিয়ে সব জানতে চায়। ও, তোমার আন্ডারে রিসার্চ করতে চাই বুঝি? না না, ওর তো সেই ওই স্পেশাল পেপার সলিড স্টেট। এমনিই খুব ইনকুইজিটিভ থাকে না এক ধরনের স্টুডেন্ট। রাখি মুচকি হাসল। তোমায় খুব ভালোবাসে বুঝি? নিশ্চয়ই লাইক করে, নইলে এই সন্ধ্যাবেলা আড্ডা ছেড়ে আমার বাণী শুনতে আসার জন্য দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, অত হেসো না তো, মেয়েদের ওই বয়সটা ভালো নয়। কেন বলো তো? কেন আবার কি, ওই বয়সের মেয়েরা খুব ইম্পালসে চলে যায়, অনেক উল্টোপাল্টা কাণ্ড করে বসে।
আমার প্রেমে পড়ে যেতে পারে বলছো? শুধু ঠাট্টা, শুধু ঠাট্টা। এনো তো একদিন মেয়েটাকে, পাগলি কি না বুঝে নেব। আমাকে নিয়ে তাহলে তোমার এখনও ভয় হয়? আমি বেশ প্রাউড ফিল করছি, ফিলিং ইয়ঙ্গার। ফের ঠাট্টা। পায়েসটা শেষ করো তো। বোধিসত্ত্ব কথা কানেই তুলল না, সবা বিরুদ্ধ চটুল ভঙ্গিতে চোখ টিপল। না, জোয়ান আছি কিনা আর একবার পরীক্ষা করতে হবে দেখছি। তুমি যুবতী হতে পারবে তো? হঠাৎই বোধিসত্ত্বর চোখে কামনা চিকচিক করছে। দেখছে রাখিকে। দৃষ্টির ভাষা বদলে গেছে। স্বামীর এই রূপ রাখির ভীষণ চেনা। ৫৬ বছর বয়সেও বোধিসত্ত্ব মজুমদার এক প্রবল পুরুষ। প্রায়শই গভীর রাতে তীব্র নিরংসায় ছিন্ন ভিন্ন করে বোধিসত্ত্ব এখনও। এত বিদ্বান মানুষের মধ্যেও কোত্থেকে যে এত আদিম খিদে লুকিয়ে থাকে পেরে ওঠে না রাখি। এই ৫০ বছর বয়সে শরীর আর সাড়া দিতে চায় না, কষ্ট হয়। তবু তাকে নামতে হয় গোপন খেলায়। খেলা না সেবা? যাগ্গে যাক, মানুষটার মস্তিষ্কের কোষগুলো যদি এতে তাজা থাকে, রাখি কষ্ট না হয় একটু করলই। অবশ্য এই মুহূর্তে রাখি সামান্য অস্বস্তি বোধ করছিল। চাপা স্বরে বলল, হচ্ছেটা কি? রূপচাঁদ শুনলে কি ভাবে বলো তো? বোধিসত্ত্ব হেসে উঠল। হাসতে হাসতে উঠে দাঁড়িয়েছে। অনেকক্ষণ ধরে কুলকুচি করলো বেশিনে। সোফায় বসে সিগারেট ধরালো একটা। টিভি চালিয়ে ৫-৭ মিনিট ধরে খবর শুনল বিবিসির। রিমোট টিপে ন্যাশনাল জিওগ্রাফির চ্যানেল ধরল। আগ্নেয়গিরির ওপর প্রোগ্রাম হচ্ছে। গলন্ত লাভা স্রোত দেখতে দেখতে দূর মনস্ক হয়ে গেল বোধিসত্ত্ব। টিভি বন্ধ না করেই চলে গেল স্টাডি রুমে। রূপচাঁদ টেবিল মুছছে। রাখি টুকটাক কাজ ছাড়ছিল। রূপচাঁদকে খাবার বেড়ে দিল। মাছ মাংস সব তুলে রাখলো ফ্রিজ। পুডিংয়ের বাটি হাতে নিয়ে রাখির বুকটা আবার টনটন করে উঠল। কাল এটা বার করবে না, পরশুও না। যদি শনি রোববারে আসে ছেলেটা। বোধিসত্ত্বর বাংলোটি বেশ প্রকাণ্ডই। বেডরুম স্টাডি রুম ছাড়াও বড় বড় দুটো ঘর, বিশাল বিশাল খাবার জায়গা, বসার জায়গা, এধারে ওধারে বারান্দা, ৩-৩টে বাথরুম। কাজের লোকেদের থাকার জন্য বাগানে সার্ভেন্টস কোয়ার্টারও আছে। এত বড় বাড়ির ঝঞ্ঝাট অনেক। অজস্র জানলা দরজা বন্ধ করতে হয়। কাচের পাল্লাগুলো, জয়েন্ট সাইজ জর্দা জানলাগুলো টেনে টেনে বন্ধ করলো রাখি। ছিটকিনি তুলে দিল। ক্যাম্পাসে চোর ডাকাতের উপদ্রব কম। সারা রাত সিকিউরিটি গার্ড এ তল্লাটে পাহারা দেয়। তবু কোথাও একটু ফাঁক থাকলেই সর্বনাশ। ইয়া ইয়া মেঠো ইঁদুর ঢুকে পড়বে। বোধিসত্ত্বর স্টাডি রুমের একেবারে ভুট্টি নাশ করে ছাড়বে। চারিদিক গুছিয়ে রাখি শোয়ার ঘরে এলো। রূপচাঁদ বিছানা করে মশারি টাঙিয়ে দিয়ে চলে গেছে। ইচ্ছে করলে এখনই শুয়ে পড়া যায়। শুল না। আলগা একটা চাদর জড়িয়ে দরজা খুলে বাইরে বারান্দায় এলো। বেতের চেয়ারে টেনে সে বসল। বাইরেটা আরও শীতল এখন। আজ কুয়াশাও পড়েছে বেশ। একটু দূরের অন্ধকারে বাগানে পাঁচিলের ধারের ঝাঁকড়া গাছগুলোয়, দূরের লাইট পোস্টের গায়ে চাপ চাপ কুয়াশা। কুয়াশা মেখে সামনের সরু পিচ রাস্তাটাও ভারী রহস্যময় এখন। একদম শুনশান পথটা যেন আবছায়া থেকে ক্রমশ গাঢ় অন্ধকারে অদৃশ্য হয়ে গেছে। রাখি পথটাকে দেখছিল, অথবা দেখছিল না। পথটা বেয়ে তার দু চোখ চলে যাচ্ছে অনেক দূর। সেই কলকাতায় লেক টেরেসের বাড়ির দোতলার কোণের ঘরখানায় ওই তো এখনও উপুড় হয়ে শুয়ে আছে বাবুয়া। বুকের নিচে পাশ বালিশ না? হ্যাঁ, ওভাবেই তো পড়াশুনো করে বাবুয়া। বই সরিয়ে রেখে বাবুয়া চিত হলো, হাত আড়াআড়ি চোখের ওপর। কি ভাবছে বাবুয়া?
মার কথা সহসা রাখির চোখ জলে ভরে গেল। বাবু আজকাল একদমই এখানে আসতে চায় না। 10 বার করে ডাকলে যদি বা এলো, রাত পোহালেই পালাই পালাই। কেন রে বাবুয়া, এমন কেন করিস? কোথায় তোর বাবার সঙ্গে কি হয়েছে, কোন মান অভিমানের পালা চলছে, তা তোরাই বোঝ। এই মাটাকে কেন কষ্ট দিস তুই? এত করে মা ডাকলো, তবু এলো না। কেউ বোঝে না একা একা রাখির যে কি কষ্ট করে দিন কাটে। বাবা ছেলে কেউ বোঝে না। সারাটা দিন কথা বলার মতো একটাও লোক নেই। মা, রাখি চমকে তাকালো। রূপচাঁদ। আঙুলে দ্রুত চোখের কোল মুছে নাক টানল রাখি। যাচ্ছিস? আজ্ঞা। ফ্লাক্সে বাবুর কফি করে রেখেছিস? আজ্ঞা। আর গরম জল? বাবু কিন্তু এখন ঠান্ডা জল খাবে না। জানি, ওই গরম জল জগে ঢেলে দিয়েছি। যা তাহলে, সকালে গোলাপের গোড়াগুলো কিন্তু খুঁড়ে দিস। দিব আজ্ঞা। তড়তড়িয়ে নিজের ঘরের দিকে চলে গেল রূপচাঁদ। রাখিও আর বসল না। দরজা লাগিয়ে স্টাডি রুমে এসেছে। বড় সেক্রেটারিয়েট টেবিলে মোটা মোটা বই ছত্রাকার। মাথা নিচু করে টেবিল ল্যাম্পের আলোয় কি একটা জার্নাল পড়ছে বোধিসত্ত্ব। রাখি স্বামীর পিঠে হাত রাখল। কি গো, বাবুয়াকে তো ফোন করলে না? বোধিসত্ত্বর চোখ নড়ল না, ঠোঁটও না। শুনছ? রাখি আবারও ডাকল। এরপর বাবুও কিন্তু সত্যি সত্যি ঘুমিয়ে পড়বে। বিরক্ত করছো কেন? দেখছো না একটা ইম্পর্ট্যান্ট আর্টিকেল পড়ছি। ফোনটা করে এসে পড়ো না। মহা জ্বালাতন, নিজে করো না। তুমি উইশ করলে বাবুয়া বেশি খুশি হবে। উইল ইউ প্লিজ লিভ দিস রুম? ঠান্ডা রাতটাকে চিরে হঠাৎ খেঁকিয়ে উঠল বোধিসত্ত্ব। এক কথা বারবার ঘেনাচ্ছ কেন? দেখছো না আমি একটু ব্যস্ত আছি। রাখির মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেল। পায়ে পায়ে বেরিয়ে এসেছে সে ঘর থেকে। টেলিফোনের কাছে যেতে গিয়েও গেল না। দাঁড়িয়ে আছে স্থির। হিম হিম বিষণ্ণতা ছড়িয়ে গেছে চরাচরে। চুইয়ে চুইয়ে ঢুকছে নিঝুম বাংলোটায়। রাত বাড়ছিল। শেষ হলো নীলঘূর্ণির দ্বিতীয় পরিচ্ছেদ। পরের সপ্তাহে পরবর্তী পরিচ্ছেদগুলো আপলোড করা হবে। শুনতে থাকুন নীলঘূর্ণি। ধন্যবাদ।